ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ। নদিয়ার দুই বাসিন্দার কাছে নথি চেয়ে নোটিশ পাঠালো অসমের বিজেপি সরকার। আতঙ্কে বাসিন্দারা। নদিয়ায় এই দুজন আমাদের নাগরিক বাংলার, তারা অলরেডি এনআরসি নোটিশ পেয়েছে। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো অসমের বিজেপি সরকার। নদিয়ার ধুবুলিয়ার দুটি বাড়িতে পৌঁছেছে এনআরসি নোটিশ। সঞ্জু শেখ এবং আরশাদ শেখের নামে এনআরসি নোটিশ। সঞ্জু শেখের দাবি 14 বছর আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে তিনি অসমে যান, এখন হঠাৎ নথি চেয়ে এনআরসি নোটিশ। এই মাসের 3 তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে। সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে। বলল যে এটা এনআরসির কাগজ। এটা পুরোটাই ভুলভাবে এসেছে। আমার বাপ দাদা 14 পুরুষ সবাই এখানেই বসবাস। 14 বছর আগে গিয়েছিলাম, 1 মাস কাজ করি, তারপরে আমি চলে আসি। নথি চেয়ে এনআরসির নোটিশ পৌঁছেছে ধুবুলিয়ার বাসিন্দা আরশাদ শেখের বাড়িতেও। কাজের খোঁজে তিনি অসমে গিয়েছিলেন 16 বছর আগে। নোটিশ পেয়ে ঘুম উড়েছে আতঙ্কে। আমি তো আসামের লোক নাই, আমি তো পশ্চিমবঙ্গের লোক। আমার এখানে বাড়ি, এখানে আমার সবকিছু। মানে টেনশনে, মানে খাওয়া বন্ধ হয়ে গেছে আমার, মানে এত পরিস্থিতি। আমি কাজে যাই, মানে আমার টেনশন যে কি হবে। হ্যাঁ, আসামে কাজে গেছিলাম, তাও 16 বছর আগে। বিজেপি সরকার আছে মনে হয়, সেভাবে করেছে। গত বছর ডিসেম্বর থেকে বাংলায় একের পর এক এনআরসি নোটিশ আসছে। প্রথমে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা তিনি। তাকেই এনআরসি নোটিশ ধরা বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ ধরানো হয়। তারপর মাথাভাঙার নিশিকান্ত দাস, কোচবিহারে তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বিবি। এবার নদিয়ার দুই বাসিন্দাকে এনআরসি নোটিশ। সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। দিল্লি থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে আরো 3 জন নাবালক। এই 6 জনকে দেশে ফেরানোর জন্য আগেই কেন্দ্রকে সময় বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট। আর এবার বাংলাদেশের আদালতও জানিয়ে দিল 6 জনই ভারতীয়, তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কাউকে আটকে রাখা হয়েছে ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী খাতুনের সঙ্গে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 26শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারকে আদালত নির্দেশ দেয় বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 6 জনকে ভারতে ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে তাদের বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে। এবার বাংলাদেশের আদালতও জানিয়ে দিল বাংলাদেশি তকমা দিয়ে যাদের পাঠানো হয়েছিল সেই 6 জনই ভারতীয়। এ নিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে চিঠি পাঠিয়েছে সে দেশের হাইকোর্ট। তাতে বলা হয়েছে 6 জন ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুক ভারত সরকার। সোনালী খাতুনরা এবার কবে বাড়ি ফেরেন সেই অপেক্ষায় তার পরিবার। 8 মাসের গর্ভবতী আছে, ওকে ওর জিম্মেদারিটা নিবে কে? ওর দায়িত্বটা কে নিবে? ও যে অমনি হয়ে আছে। বাংলাদেশের পুলিশে বলছে কি এদিকে ভারতীয়রা, দিল্লির পুলিশ কি করে ছেড়ে এলো ওদিকে, বিনা যাঁচ পড়তাল করে ওদিকে রেখে চলে এলো। এখন যে গর্ভবতী, ওর কষ্টটা কে যে বলবে? কলকাতা হাইকোর্ট থেকে যুগান্তকারী রায় দিয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন 4 সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। অলরেডি তো 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহের মধ্যে আনতে বাধ্য। বাংলাদেশ কোর্ট থেকে উপরে বলে দিয়েছে ইন্ডিয়ান হাইকমিশনকে যারা ভারতীয়দের নিজের ব্যবস্থা করা হোক। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যখন বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় গত 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন অসম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। সোনালীদের ঘরে ফেরাতে আগেই কেন্দ্রকে সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার 6 জনকে দেশে ফেরাতে বলে ভারতীয় হাইকমিশনকে চিঠি দিল বাংলাদেশের হাইকোর্ট। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। সিইওর দুর্নীতির তথ্য দাবি শুভেন্দুর। গতকালই সিইওর বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়াল। দুর্নীতিগ্রস্ত বলে দাবি মুখ্যমন্ত্রীর। সোমবারের মধ্যে তথ্য দাবি বিরোধী দলনেতা। হতাশাগ্রস্ত রাজনীতি বিজেপির, পাল্টা কটাক্ষ কুণালের।
আর গতকাল ঠিক কি দাবি করেন মুখ্যমন্ত্রী? সিইওর বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। সিইও দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেড়ে খেলবেন না বলে হুঁশিয়ারি। শোনাবো আপনাদের। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিম বাংলার সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যদি সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক রকম হুমকি দেন। দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। তাবাকোশি মিরিকের একমাত্র হটস্পট, দেশি বিদেশি পর্যটকদের কাছে চুম্বক। আর এই পর্যটন কেন্দ্র বদলে দিয়েছিল এলাকার অর্থনীতি। শনিবারের বৃষ্টি ধসে সব শেষ, চারিদিকে শুধুই ধ্বংসের ছবি। আর বিধ্বস্ত তাবাকোশিতে প্রথম নিউজ 18 বাংলা। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, একেবারে ছবির মতো জায়গা তাবাকোশি। দার্জিলিং জেলার মিরিকে পর্যটনের হটস্পট। শনিবারের দুর্যোগে সেই তাবাকোশি লণ্ডভণ্ড। নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে রাংভাং নদী, ধস নামে, ক্ষতিগ্রস্ত হয় প্রায় 16টি হোমস্টে। কয়েকটি হোমস্টে ভেসে গিয়েছে, কয়েকটি হোমস্টে কোনো রকমে দাঁড়িয়ে। 16 से 17 होम स्टे का डैमेज हो गया है। लॉस तो मेरा मेजर लॉस है। आप देखिए पूरा लॉस है। मतलब मेरा पूरा, मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। রাংভাং নদীর উপর লোহার সেতু, জলের তোড়ে সেই সেতু ভেঙে চুরমার। পাশেই কোনো রকমে নদী পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে। ভেঙে গিয়েছে মিরিক এবং তাবাকোশির মধ্যে সংযোগকারী সেতুও। ফলে 20 মিনিটের রাস্তা এখন ঘুরপথে যেতে 2 ঘন্টা। 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था। हम लोग एकदम विच्छिन्न हो गए हैं। पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए। তাবাকোশি 2020 সালের পর থেকে মিরিকের পর্যটনের মোড় ঘুরিয়ে দেয়। দেশ তো বটেই,
বিদেশি পর্যটকদের কাছে হয়ে ওঠে চুম্বক, বদলে দেয় এলাকার অর্থনীতি। সেই তাবাকুশি এখন বিধ্বস্ত। इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत है। इस बार तो अभी टूरिस्ट सीजन था उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना, इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा, सीएम मैडम खुद आया पहाड़ में। এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা কবে স্বাভাবিক হবে, পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন, সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম নিশ্চয়তা নেই। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকুশি। দুর্যোগ কেটেছে, রেখে গিয়েছে দগদগে ক্ষত, ভেঙেছে বাঁধ, বাড়িতে ফাটল, রাস্তার দুপাশে জমে রয়েছে পলি। নাগরাকাটায় নদী পাড়ের বাসিন্দাদের তাই চোখে মুখে আতঙ্ক। তাদের দাবি, বদলে গিয়েছে গঠিয়া নদীর গতিপথ। বাড়িতে ফাটল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র তছনছ, নিচ থেকে সরে গিয়েছে মাটি। এ ছবি জলপাইগুড়ির নাগরাকাটার খয়েরবাড়ি কলোনি। খয়েরবাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে গাঠিয়া নদী। শনিবার রাতের নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী। বহু জায়গায় বাঁধ ভাঙে, দুপার ভাসিয়ে দেয়। জলের তোরে ক্ষতিগ্রস্ত হয় একের পর এক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিধ্বস্ত। গাঠিয়া নদীর ধারে ছিল হচ্ছে এটি একটি আইসিডিএস সেন্টার। জল নামার পর বুঝতে পারা যাচ্ছে আইসিডিএস সেন্টারের হাল কি। ভিত পুরো ভেঙে বেরিয়ে চলে গিয়েছে জলের স্রোতে, কার্যত ভাসছে বলা চলে, এবং একাধিক যে চাঙর তা ভেঙে নদীর পাড়ে পড়ে রয়েছে। স্থানীয়রা আতঙ্কে, কারণ তাদের দাবি গাঠিয়ার পাড় ভাঙছে, বদলে যাচ্ছে গতিপথ। পাড় ভেঙে ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে নদী। এখান থেকে 25 ফুট দূরে ছিল জমিটা, সামনেই ছিল জালি, সব জালি বান ছিল, সব চলে গেছে। ছোটবেলা থেকে জন্ম এখানে, এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত এরকম ফ্ল্যাট হয়নি কোনোদিনও, আর কোনোদিনও এত এই জমিন এরকম নষ্ট হয়নি। আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে আছে যে ভিতরে নিচুতে, যে পাকার নিচুতে আছে, এখান থেকে হচ্ছে মাটিগুলো সব বাইরে হয়ে গেছে। যেগুলো যে বোল্ডার ছিল, পাথর তোমার মাটি ছিল, বজড়ি ছিল, ওগুলো সব বাইরে হয়ে গেছে ওই পাশ দিয়ে। আর এই পাকাটা হচ্ছে এখানে ফাইটে গেছে, আর ওই যে ঘরের উপরের ওইগুলা হচ্ছে ক্রেক হয়ে গেছে, ইটগুলো হচ্ছে জয়েন্টগুলো ছেড়ে দিয়েছে। যে বন্যাটা এবার হয়েছে, আমার জানাকালীন এটা হয়নি কোনোবারও। আমি সরকারকে বলবো, আমাদের যে নদীপথগুলা যেভাবে এখন মাইন্ডটাকে চেঞ্জ করে নিয়েছে, যেখানে বসবাসকারী আছে সেদিক দিয়ে নদীগুলো কিন্তু চলছে, তো এই নদীপথগুলা ঠিক মতন তাদের যদি গতিপথ ঠিক করে দেয় সরকার, যেখানে প্রয়োজন পড়বে বাঁধ দিবে, তাহলে অনেকটাই নদীপথগুলা ঠিক থাকবে এবং স্থানীয় বাসিন্দারা ঠিক থাকবে। গত কয়েক বছর ধরে বারবার ধরে আলোচনা হয়েছে যে উত্তরবঙ্গের নদী তার গতিপথ বারবার ধরে বদল করছে, আর নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের পর সেই যে আলোচনা চলছিল তা যে কতটা সত্যি ছিল তা আরো একবার প্রমাণিত। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশবিদরা বলছেন যে নদীর গতিপথকে ভেবে আগামী দিনে ঠিক কি হতে পারে সেই সংক্রান্ত পরিকল্পনা তৈরি করতে না পারলে বড়সড় বিপদ ঘনিয়ে আসবে উত্তরবঙ্গে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, নাগরাকাটা। কোথাও নদী পাড়ে ভাঙনের ভয়, তো কোথাও আবার খাঁ খাঁ করছে পর্যটন কেন্দ্র, কোথাও আবার উধাও হয়ে গিয়েছে পিকনিক স্পট। আলিপুরদুয়ারের হলং, শিলিগুড়ি, মাটিগাড়া, বাগডোগরার বুকে বিপর্যয়ের দগদগে ক্ষত। দেখুন, প্রচন্ড বর্ষণের পরে দেখুন
আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং পর্যটকদের কাছে পছন্দের ডেস্টিনেশন। এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার নেই মানা। সেই হলংই এখন শুনশান। শনিবার নাগাড়ে বৃষ্টি, আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে হলং নদী, ভেঙে যায় কাঠের সেতু। আটকে পড়েন অনেক পর্যটক, তাদের উদ্ধার করে প্রশাসন। মাটিগাড়া থেকে কাঠের সেতু পেরিয়ে হলং, সেই কাঠের সেতু এখন ভাঙা, ফলে হোটেল বুকিং বন্ধ, খাঁ খাঁ করছে সরকারি ট্যুরিস্ট লজ। জঙ্গল সাফারির টিকিট কাউন্টারও বন্ধ। যেন এটা পরবর্তী সময়ে একটা স্থায়ী সেতু রূপে আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে দেখতে পারি, এটাই গভর্নমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন। এবারে গিয়ে আমি অবশ্যই কথা বলবো যাতে দুটো দপ্তরের টানাপোড়েন না থাকে, সেই দিকটা আমি ভাবছি। অবশ্যই আমরা চাইছি আবার পুরনো জায়গায় মানুষজন ফিরে যাক, পর্যটন ঠিকঠাক জায়গায় ফিরে যাক, মানুষজন যাতে ঘুরতে আসে। ডিপার্টমেন্টে আমরা বসতে হবে, আমাদেরকে বসে আমরা আলোচনা করে হলং বাংলা আপনারা যদি চান আগামী দিন অবশ্যই হবে, তো মন থেকে চাইতে হবে আপনাদেরকে। মাদারিহাট আপনার গেট থেকে এবং হলং গেট অফ দি যে সেকেন্ড ব্রিজ যায়, ওটা 25 মিটার স্প্যানের ব্রিজ। দের ইজ আ সিভিয়ার ড্যামেজ টু দ্যাট ব্রিজ। নিচের পোল চলে গেল, সব লেবার লাগিয়ে এবং যা মিস্ত্রি লাগিয়ে আমরা ওদেরকে একটু তুলে তারপরে অ্যাগেন ফিটিং করতে হবে, বিকজ অফ সেফটি অফ টুরিস্ট। বিকজ কেন কি প্রচুর গাড়ি যাবে ওখান থেকে। দার্জিলিং জেলার শিলিগুড়িতে মাটিগাড়া, এখানকার চৈতন্যপুরের গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন। নাগাড়ে বৃষ্টিতে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে, তলিয়ে যায় দুটি বাড়ি। প্রতিদিন একটু একটু করে ভাঙছে পাড়, ভাঙনের মুখে আরো বেশ কয়েকটি বাড়ি। কয়েকটি বাড়িতে ধরেছে ফাটল, ভাঙনের ভয়ে নদী পাড়ের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে। এটা তো পুরা ভয়ানক অবস্থা, রাত্রে ঘুম হচ্ছে না, এগুলো চিন্তার জন্য। আর সেই দিন যেভাবে নদীটা বেড়ে গেছে, একেবারে পুরো আতঙ্কের বিষয়। শিলিগুড়ির বাগডোগরায় MM তরায় পিকনিক স্পট। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একেবারে জমজমাট। বালাসনের স্রোতে এই পিকনিক স্পট উধাও, ভেঙে গিয়েছে সাঁকো। পিকনিক স্পটের নানা সরঞ্জাম, ভাঙছে পাড়। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির। यहाँ बहुत कुछ था, जो बाहर से टूरिस्ट लोग आता था तो यहाँ सब मनोरंजन करके निकल जाता था। तो अभी वो जगह है ही नहीं। ये कुछ दिन पहले पूरा बाढ़ आ गया, सब उठा के ले गया। अब इसके लिए तो अब प्रशासन जो हमारा सरकार है, इसमें देखना चाहिए। শনিবার রাতের নাগাড়ে বৃষ্টি, ভুটান থেকে নদীপথ ধরে ভেসে আসে ডলোমাইট। এতেই আলিপুরদুয়ারের নানা জায়গায় বিপদ, কারণ ডলোমাইট থেকে সিমেন্ট তৈরি হয়। এই ডলোমাইটে ক্ষার থাকে, এর জেরে কোনো দূষণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। রোদ্রের পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে, আর সেখানে যে আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করবো, ট্রিটমেন্ট করতে পারতেছি না, কেন খেটটা এখনো আমাদের মানে ভেজা ভেজা ভাবটা আমার চাই। সে পুলিটা কি আদৌ ঠিকঠাক আছে কিনা আমরা তো জানতে পারতেছি না। ডলোমাইট দিলে সেই অম্লতাটা কমে যাবে, তাহলে কোনো ফসলের পক্ষে উৎপাদনশীলতা কমে যেতে পারে। যারা এই ব্যাপারে অত্যন্ত পারদর্শী, ঠিক এই নিয়ে কাজ করছেন, সেরকম দুজন শিগগিরই আসবেন। যেসব জায়গায় এগুলো আছে তারা নিজেরা পর্যবেক্ষণ করবেন। এদিকে দুর্যোগের পর থেকে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটা থেকে আরও একজনের দেহ উদ্ধার হয়। নিউজ 18 বাংলা। আর বিধ্বস্ত উত্তরবঙ্গে দ্রুত পুনর্গঠনে পদক্ষেপ। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে?
দেখো, আজকেই উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। যেটা নবান্নের তরফে জানানো হচ্ছে 25শে অক্টোবরের মধ্যেই দুদিয়া ব্রিজের মেরামতির কাজ শেষ করবে বলে রাজ্য আশাবাদ। পাশাপাশি আরো 30টি জায়গা চিহ্নিত করা হয়েছে উত্তরবঙ্গে যেখানে মেরামতির কাজ প্রয়োজন রয়েছে এবং সেই মেরামতির কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে। বিশেষ করে কালভার্ট, উড়ালপুলের মতো আরো 30টি জায়গা মেরামতির কাজ দ্রুত শেষ করা হচ্ছে। এছাড়াও রাজ্য সরকারের বিশেষ নজরে রয়েছে তাবাকুশি, সুফিয়া পোখরির মতো ব্লকগুলি, যে ব্লকগুলি পুনর্গঠনের কাজ ইতিমধ্যেই চালানো হচ্ছে এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পান তার স্পষ্ট নির্দেশ দিয়েছেন উত্তরবঙ্গের জেলাশাসকদের যাতে অযথা দেরি না করে উদ্ধার কার্য এবং পুনর্গঠনের যে কাজগুলি করার প্রয়োজন তা দ্রুত শেষ করতে আজ নবান্নের বৈঠকে একাধিক দপ্তরের সচিবও ছিলেন, তাদের উপস্থিতিতে এই নির্দেশ দেওয়া হয়। বেশ।